আমরা অরুণাচল ভ্রমণের অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি। এটি চতুর্থ এবং শেষ পর্ব। আমরা এখন ইগলস নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে 105 কিলোমিটার দূরের তেজপুরের দিকে যাচ্ছি। আগামীকাল সকালে সেখান থেকেই কলকাতা ফেরার বিমান ধরতে হবে। টেঙ্গা মার্কেট ছাড়িয়ে প্রথমেই এলো নাগ মন্দির। 60-এর দশকে যখন ভালুকপং থেকে তাওয়াং যাবার রাস্তা তৈরি হচ্ছিল, তখন স্থানীয় ওয়ার্কাররা এখানে বেশ কিছু সাপ দেখতে পেতেন। সাপগুলি রাস্তার পাশেই এই টিলার ওপরে উঠত পাথরের খাঁজে আটকে থাকা জল খাওয়ার জন্য। একদিন একটি সাপকে একজন ওয়ার্কার মেরে ফেলে, আর তারপর থেকেই তাদের খারাপ সময় আসতে থাকে। পাহাড়ের ওপর থেকে বারবার পাথর পড়তে শুরু হয় এবং তারা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়। তাদের ধারণা হয় সাপটিকে মেরে ফেলার জন্যই এই সব দুর্ঘটনা ঘটছে। নদী বয়ে চলেছে। তখন সাপগুলিকে প্রসন্ন করার জন্য সেই শ্রমিকেরা এই মন্দির নির্মাণ করেন। 1966 সালে 91 আরসিসি জিআরইএফের তত্ত্বাবধানে এই নাগ মন্দির প্রতিষ্ঠিত হয়। আমরা নাগ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। কি সুন্দর জায়গাটা। এখানে এসো। টেঙ্গা নদী বয়ে যাচ্ছে। নাগ মন্দিরের ভিউ পয়েন্ট। নিচে নদীতে লোকে মাছ ধরছে দেখা যাচ্ছে। এত দূরে দেখা যাচ্ছে এখানে। নাগ মন্দির সংলগ্ন বাজার। জামেরি হ্যাঙ্গিং ব্রিজ। এবার এসেছি জামিরি হ্যাঙ্গিং ব্রিজে। এটা স্টিল রোপ আর কাঠের পাটাতন দিয়ে বানানো একটি সাসপেনশন ফুট ব্রিজ। গাড়ি চলাচলের উপযুক্ত নয়। টেঙ্গা নদীর ওপর দিয়ে মানুষজন ওপাশের জামিরি গ্রামে যাতায়াত করে। একটু জোরে হাঁটলেই ব্রিজটি দুলতে থাকে। জামেরি হ্যাঙ্গিং ব্রিজ থেকে সামনের পাহাড়ের দৃশ্য। লোকে হাঁটলে এটা ব্রিজটা ভালোই তোলে। দুলদুল তেরপালিং গুম্পা পাহাড়ের মাথায়, পাশ দিয়ে টেঙ্গা নদী বইছে। মনাস্ট্রিটি স্থানীয় গ্রামবাসীরা কয়েক বছর আগে নির্মাণ করেছেন। দুলদুল তেরপালিং মনস্ট্রি। প্রায় 150 সিঁড়ি ভেঙে তবে মনাস্ট্রির ওপরে উঠতে হয়। এখান থেকে নিচের ভিউটা বেশ সুন্দর লাগে দেখতে। নিচ দিয়ে টেঙ্গা নদী বয়ে চলেছে। স্তূপা নিচে,
সুপার সংলগ্ন বারান্দা, সামনে পাহাড়ের ভিউ, এইদিকে দূরে বসে টেঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে। নেচিপু ট্যানেল পেরিয়ে আমরা এবারে চলে এসেছি শেষা অর্কিড স্যাংচুয়ারিতে। একটা ওয়াচ টাওয়ার আছে, পুরো জঙ্গলে গেছে, এটা মেনটেন হয় বলে মনে হচ্ছে না দেখে। মনে হচ্ছে এর কোনো মেনটেনেন্স নেই, জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল, রাস্তা নেই, এরকম রাস্তা সরু ন্যারো, এখানে যাওয়া যাবে না, ব্যাক করে যাবো এখান থেকে। এটাও রাস্তা নেই, কোনো রকমে যাওয়ার মতো একটা পথ। একটাতে ফুল পাওয়া গেছে, সত্যি খুব সুন্দর, রিয়েলি বিউটিফুল। শেষা অর্কিড গার্ডেনে এই অর্কিডের ফুল ফুটেছে, রিয়েলি বিউটিফুল। অনেক ফুল হয়ে আছে, কুঁড়িও হয়ে আছে। ডেনড্রিবিয়ান, বাট এটা কিন্তু আমাদের প্লেন ল্যান্ডে পাই না। এরপরে এসেছে লুমুম ওয়াটারফলস, নিচে দিয়ে বইছে কামেং নদী। যাওয়ার সময় রাস্তার এদিকেই আমরা দেখেছিলাম নাভিকা ওয়াটারফলস। লুমুম রাস্তার অন্য দিকে অবস্থিত। আমরা শেষমেশ ভালুকপং ঢুকে গেছি। এটা লোয়ার ভালুকপংয়ের টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। 1972 সালে প্রায় 10 হেক্টর জায়গা নিয়ে এই অর্কিড রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। এখানে 1000-এরও বেশি এক্সোটিক অর্কিড দেখতে পাওয়া যায়। নানা রকম হোস্ট প্ল্যান্টের ওপরে অর্কিডগুলিকে বসানো আছে। অনেক জায়গায় ওপরে ছাউনি দিয়ে গ্রিন হাউস তৈরি করা হয়েছে, তার মধ্যেও সুন্দর সুন্দর অর্কিড আছে। এছাড়াও যে অর্কিডগুলো ফুল হয়ে আছে সেগুলোর জন্য আলাদা একটা ডিসপ্লে রুমও আছে। দারুণ, কিন্তু দেখার মতো জিনিস। এখানে এটা হয়ে আছে, তো আমাদের ওখানেও হয়। এতে ক্যাকটাস গার্ডেন, অর্কিডটা পাশে আছে, ফুল হয়েছে এখন ক্যাকটাসে, আরও নানা রকমের ক্যাকটাস আছে।
টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারের একেবারে শেষ প্রান্ত দিয়ে বয়ে চলেছে কামেং নদী। এখান থেকে তেজপুর 65 কিলোমিটার। এই কামেং নদীরই অপর পাড়ে অবস্থিত পাক্কে টাইগার রিজার্ভ। কামেং নদী এখান থেকে ভালুকপং অতিক্রম করে অরুণাচল ছেড়ে আসামে প্রবেশ করলে তখন এর নাম হয় জিয়াভরলি। টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারের শেষ অংশ। বিকেলের নরম রোদ সবুজ গাছপালার উপরে পড়ে ভারী সুন্দর দেখতে লাগছে। এখানে অর্কিডের সঙ্গে প্রচুর পাখি এবং প্রজাপতিও আছে। একাধিক রেড হেলেন আশেপাশে উড়ছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করে তাদের কয়েকটিকে ক্যামেরাবন্দি করা গেল। दो रास्ता है, आगे से भी है, इधर से भी है। तो अभी नामेरी में जा रहे हैं। আমরা এখন এসেছি নামেরি ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ, কিন্তু এখানে এখন অফ সিজন, তাই জন্যে এখানে থাকার বেশিরভাগ জায়গাই এখন বন্ধ। সেই জন্যে আমরা এখান থেকে বেরিয়ে তেজপুর শহরে গিয়ে এয়ারপোর্টের কাছাকাছি কোনো হোটেলে রাত কাটানো হবে স্থির করলাম। पक्का रास्ता नहीं है। वो वाला रास्ता थोड़ा सा अच्छा है। थोड़ा सा सोलह वो ये वुडलैंड का बहुत है। তেজপুর শহর এটি আসামের শোনিতপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। গুয়াহাটি থেকে এর দূরত্ব হলো 175 কিলোমিটার। এই শহরেও দু একটি দেখার জায়গা আছে, তার মধ্যে অন্যতম হলো মহাভৈরব মন্দির, যেটি আমরা এখন দেখতে বেরিয়েছি। এছাড়া আছে চিত্রলেখা উদ্যান, যেটি এখন বন্ধ। আরেকটি উল্লেখযোগ্য দেখার জায়গা হলো ভৈরবপদ মন্দির, যেটি আমরা এরপরে যাব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তেজপুর শহরের উত্তর দিকে মহাভৈরব মন্দিরের সামনে। এই মন্দিরটি আসামের রাজা বানা নির্মাণ করান। এই মন্দিরের গর্ভগৃহে একটি বৃহৎ শিবলিঙ্গ আছে। এই মন্দিরটি মূলত পাথরের তৈরি ছিল, কিন্তু মন্দিরের বর্তমান যে রূপ তাতে বেশিরভাগ অংশই কংক্রিট দিয়ে তৈরি।
এখন সকাল 7টা বাজে। মন্দিরের ভেতরে সকালের পূজা অর্চনা চলছে। মন্দিরের সকালের পরিবেশটি ভারী সুন্দর। চারিদিকে পাখি ডাকছে। ভোরের নরম রোদে ঘাসের ওপর বসে ঠাকুরের নাম গান হচ্ছে। পায়রারা এসে জমি রাখা জলে তাদের স্নান সারছে। তেজপুর রক এনক্রিপশন দেখতে যাচ্ছি। এ তো পুরো অভিযান। এক জায়গায় এসে গাড়ি থেমে গেছে, ওর তারপর আর যাবে না। এবারে পায়ে হেঁটে 1 কিলোমিটার যেতে হবে। সকালবেলা ভালোই লাগছে। এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, তিনি বলে দিলেন এখান দিয়ে যাওয়া যাবে। সামনে ব্রহ্মপুত্র। এর চেয়ে ভালো মর্নিং ওয়াক আর কী হতে পারে। তেজপুর রক এনক্রিপশন শেষ পর্যন্ত হেঁটে হেঁটে আমরা পৌঁছতে পেরেছি। কি আছে জানি না, দেখি। কিছু পাথর আছে এখানে বড় বড়, অত কিছু নেই। গাছ আছে, তবে জায়গাটা ভারী সুন্দর। এখানে কিছু লেখা আছে, একবার পড়ে দেখা যাক। পুরাতাত্ত্বিক সাইনবোর্ড রয়েছে বটে, কিন্তু আমি এখানে কোনো এনক্রিপশন খুঁজে বার করতে পারিনি। হতে পারে কখনো হয়তো পাথরের গায়ে কোনো এনক্রিপশন ছিল, কিন্তু এখন আর তার কোনো অস্তিত্ব নেই, সব ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ব্রহ্মপুত্র নদের ধারে ভৈরবপদ মন্দির। আমরা গাড়ি রেখে 1 কিলোমিটার হেঁটে তবে এখানে এসে পৌঁছেছি। ভোরবেলায় শান্ত নিরিবিলি পরিবেশ। এবারে আমাদের হোটেলে ফিরে যেতে হবে। তেজপুর এয়ারপোর্ট থেকে আমাদের ফেরার প্লেন বেলা 1টার সময়। 12টার মধ্যে আমাদের এয়ারপোর্টে ঢুকে যেতে হবে।